ভিউয়ার্স, বিএনকিউতে এসেছিলাম কিছু স্ট্রবেরি চারা নিতে। সেখানে 20% সেল চলছে প্রতিটি চারার ক্ষেত্রে। দেশি এবং এখানকার সবজির চারা যারা এখনও লাগাননি তারা ইচ্ছে করলেই সেখান থেকে রেডিমেড চারা এনে বাগানে লাগিয়ে দিতে পারেন। খুব সহজেই কিন্তু সেখান থেকে রেডিমেড চারাগুলো আমরা বাগানে লাগিয়ে দিতে পারি। আমার কাছে মনে হয়েছে টমেটো চারাগুলো কিছুটা এক্সপেন্সিভ। একটা চারা 5.5 পাউন্ড এবং তার চেয়ে যেটা ছোট সেটা হচ্ছে প্রায় 4 পাউন্ড। আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমার মে মাসে বাগানের আপডেট এবং সেই সাথে বেগুনের চারাগুলোকে রিপোর্টিং করব কিভাবে করেছি এবং আমার চারাগুলো মাশাআল্লাহ অনেক হেলদি আছে, সেটাই শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। এবছর আমি আমার বাগানে মুখী গাছ লাগাইনি, তবে লাস্ট ইয়ারে যে মুখী গাছগুলোর পট রয়েছে সেখান থেকেই কিন্তু এভাবেই কচু গাছ বেরিয়ে আসছে। এখানেও তাই প্রত্যেকটা টবের মধ্যে 3-4টা করে গাছ বেরোচ্ছে। কচু গাছের ক্ষেত্রে যে কন্টেনারটার মধ্যে আমরা লাগাই কচু, সেখানে যদি টবটাকে রেখে দেয়া হয় তবেই কিন্তু নেক্সট ইয়ার সেখান থেকে আবার গাছ বেরিয়ে আসে। আর এ সময় যেহেতু সূর্যের তাপটা বেড়েছে, দিনের অংশটাও বড় হয়ে গেছে, এ সময় ছিটানো যে বীজগুলো রয়েছে যেমন ধনিয়া, লাল শাক, ডাঁটা শাক, পালং শাক, এগুলো যদি আপনাদের জায়গা থাকে, স্পিনাচ, এখানকার সব ধরনের শাক যেগুলো ছিটিয়ে দিলেই হয়ে যায়, সেগুলো যদি আপনারা বাইরে ছিটিয়ে দেন তবে কিন্তু খুবই দ্রুত সেখান থেকে চারা বেরিয়ে আসবে। এবং তবে খেয়াল রাখতে হবে যে ছেটানো চারাগুলো যখন আমরা দেব, যেমন লাল শাক কিছুটা কম পরিমাণে দিতে হবে, না হলে দেখা যায় যে অনেক ঘন হয়ে ওঠে, তখন চারাগুলো দুর্বল থাকে। সে কারণেই এ সময়টাতে জাস্ট ছিটিয়ে দিলেই কিন্তু প্রত্যেকটা গাছের থেকেই বীজ থেকেই চারা বেরিয়ে আসবে। আর যে ছোট ছোট চারাগুলো রয়েছিল আমার, তার মধ্যে মরিচ, ক্যাপসিকাম, সেগুলো যেন তাপ পাওয়ার সাথে সাথে খুবই হেলদিভাবে বেড়ে উঠেছে। এখনও যদিও ছোট, কিন্তু তারপরও এগুলো যখন কন্টেনারে দেয়া হবে তখন কিন্তু খুব দ্রুতই বেড়ে উঠবে। আর বিনস, তারপরে লাল শাক বীজ এগুলো ছিটিয়ে দিয়েছি। মটরশুঁটি লাগিয়েছিলাম, সেখান থেকেও মটরশুঁটি চলে এসেছে গাছে গাছে, প্রচুর মটরশুঁটি হয়েছে। এবং যে জায়গায় সিডগুলো ছিটিয়ে দেবেন সেখানে অবশ্যই কিছুটা মাটিটা যেন ভেজা থাকে, একেবারে খড়খড়ে যেন না হয়ে যায়, তবে কিন্তু বীজটা বেরিয়ে আসতে অনেক সময় লাগবে। এখানে মাশাআল্লাহ এগুলো হচ্ছে রেডিশ, ছিটিয়ে দিয়েছিলাম, খুবই ঘনভাবে বেড়ে উঠেছে এবং একটা শেড দিয়ে দেওয়ার কারণে পাখি এসে নষ্ট করেনি। এবং এখানেও আমি স্লাগের মেডিসিন দিয়েছিলাম, যার ফলে পাতাগুলিও এখনও সতেজ আছে। এগুলোকেও হারভেস্ট করতে হবে, খুবই হেলদি। এবং এখানে চেষ্টা করছি যে কিছুটা ড্রাই হয়ে যেন না যায়, একটু পানি ছিটিয়ে দিলে। এটাও এখানকার শাক চাট, এইগুলো স্লাগ এবং স্নেল নষ্ট করে না, খুবই কালারফুল। যে কোনো সবজি আমরা যখন মিক্স কালারে থাকে, সবজির ক্ষেত্রে বিভিন্ন কালারের সবজি কিন্তু আমাদের শরীরে বিভিন্ন উপাদান প্রদান করে থাকে, এই জন্যই কালারফুল সবজি আমাদের খাওয়া উচিত। এখানে মিক্সড লাল সবুজ এই শাকটা, এবং এখানেও আলু লাগিয়েছিলাম, আলুর অংশগুলো কেটে কেটে সেখান থেকেও এবছর মাশাআল্লাহ অনেক আলুর গাছ বেরিয়েছে। এগুলো আর্লি পটেটো আমি হারভেস্ট করতে পারবো, প্রায় 1 থেকে 1.5 মাস পরে এখান থেকে আলু হারভেস্ট করা যাবে। এখানেও একটু পানি দিয়ে দিচ্ছি, অনেক ঘনভাবে বেড়ে উঠেছে, দেখেই বোঝা যাচ্ছে একেবারে ছেকে গেছে। এখানে লাগিয়েছি ঢেঁড়স, তারপরে বাংলাদেশি সিম, এগুলো দ্বিতীয় দফায় লাগানো।
ঢ্যাঁড়সটাও খুবই সেন্সিটিভ আমাদের এই ওয়েদারে, সবসময় তো হয়ই না, এগুলো নষ্ট হয়ে যায় একেবারে যখন 35-এর উপরে টেম্পারেচার থাকে সে সময় যদি লাগানো যায় তবেই একমাত্র এগুলো খুব অল্প সময় বেড়ে ওঠে। আমাদের এখানের জন্য খুবই সেন্সিটিভ এবং যখন রিপোর্টিং করা যায় তখনও কিন্তু এই গাছগুলো নষ্ট হয়ে যায়। জানালার পাশে যে গাছগুলো খুবই ঝিমিয়ে পড়েছিল সেই গাছগুলো মাশাআল্লাহ সতেজ হয়ে উঠেছে। এর কারণই হচ্ছে রোদ এবং তাপমাত্রাটা যখন বেড়ে যায় তখন গাছগুলো লক করে বেড়ে ওঠে। আজকে যে কাজটি করব সেটা হচ্ছে এই পুরনো বেগুনের চারাগুলোকে রিপোর্টিং করে দিতে হবে। প্রায় 4 মাসের উপরে এগুলোর বয়স। এগুলো পুষ্টির অভাবে একেবারে বেঁকে যাচ্ছে, পাতাগুলো অনেকটা চিপসের মতো হয়ে গেছে। এগুলো যেহেতু এখন আর যে ছোট অংশে মাটি কম, সেজন্যই সেখান থেকে আর তাদের কোনো পুষ্টি পাচ্ছে না। এগুলোকে যদি একটু রিপোর্টিং করে দেওয়া হয় তবে কিন্তু গাছগুলো মোটামুটি টিকে যাবে। এখানেও রয়েছে কিছু, তবে অনেক সিড ছিটিয়েছিলাম আর তেমন কোনো যত্ন করিনি। আর এবছর আমি যেখানে সিড ছিটিয়েছিলাম সেই কম্পোস্টটা মোটামুটি ভালো ছিল না, কেমন যেন একটু শক্ত ধরনের ছিল, অল্পতেই সেটা অনেকটা এঁটেল মাটির মতো ছিল। আমি সেটা এনেছিলাম রেঞ্জে থেকে। অফ ক্যামেরায় আমি এভাবে চারাগুলোকে বের করে নিয়েছি। চারাগুলো মাশাআল্লাহ শিকড় অনেক হেলদি দেখে বোঝা যাচ্ছে। এগুলোকে যখন আলাদা করে দেয়া হবে তখন কিন্তু বেড়ে উঠতে সময় লাগবে না। আর আমি এগুলোকে যখন রিপোর্টিং করছি সেখানে কোনো প্রকার খাবার দিচ্ছি না, এগুলো এখনও ছোট, সেখানে কোনো মিক্সড কিছু দিচ্ছি না, জাস্ট ফ্রেশ কম্পোস্ট এর মধ্যে। এখানে আমি 2 ধরনের কম্পোস্ট একসাথে মিক্স করে নিচ্ছি। এখানে আজদার যে কম্পোস্টটা রয়েছে সেটার সাথে আমি কিছুটা পরিমাণে গ্রোশিওরের যে কম্পোস্টটা রয়েছে সেটা দিয়েছি। এই কম্পোস্টটার মধ্যেই কিন্তু কয়েক মাসের খাবার রয়েছে। আর এই চারা গাছগুলোতে যদি আমি এখন আবার অন্যান্য দেই, যেহেতু চারা গাছগুলো এখনও অনেক ছোট, সে কারণেই এভাবে তেমন কোনো খাবার না দিয়ে এভাবে আলাদা পটে বা ছোট কন্টেনারে দিয়ে দিয়েছি এবং তারপরে সেগুলোকে এমন একটা জায়গায় রেখেছি যেখানে সূর্যের আলো আসে। এখানেও তাই, এবং এখান থেকে পরে আমি এগুলোকে গ্রিন হাউসে ট্রান্সফার করে দেব। এটা হচ্ছে আমার দ্বিতীয় দফায় লাগানো বেগুনের গাছ। প্রথম দফার গাছগুলো মাশাআল্লাহ আরও বড় হয়েছে, আপনাদের সাথে শেয়ার করেছিলাম রাতের বেলা। এখন এগুলো মনে হচ্ছে যে পটগুলো অনেক ছোট হয়ে যাচ্ছে, পাতাগুলো খুবই বেড়ে উঠছে এবং বড় হয়ে যাচ্ছে পাতাগুলো। আর কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে পাতাগুলো হলদে হয়ে যাচ্ছে। তাই ভাবলাম এই গাছগুলোর অবশ্যই একটু বড় পটে যদি দিয়ে দেওয়া যায় তবে গাছগুলো তার আরেকটু বেড়ে উঠবে এবং আমি এই মে মাসের শেষের দিকে এগুলোকে বাইরে দিয়ে দিতে পারবো। সেই উদ্দেশ্যেই অফ ক্যামেরাতে আমি ফ্রেশ কম্পোস্টের সাথে কোনো খাবার না দিয়েই এভাবে এই কালো কন্টেনারগুলোতে দিয়ে দিয়েছিলাম এবং তারপরে যে কাজটা করেছি আজকে সকালে সেগুলোকে এনে রোদে দিয়েছি। আর রোদে দেওয়ার কারণে আজকে যে টেম্পারেচার সেটা হচ্ছে 22, এমন টেম্পারেচারে আপনারা চেষ্টা করবেন গাছগুলোকে একটু ছায়ায় রাখতে, একেবারে ডাইরেক্ট সানলাইটের মধ্যে এনে দেবেন না, তবে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাবে। প্রথম দিনই এমন জায়গায় রাখতে হবে। আমাকে অনেক আপু মেসেজ করেছিলেন যে গাছগুলোকে বাইরে দেওয়ার পরে গাছগুলো নষ্ট হয়ে গেছে। এটার কারণ হচ্ছে যখন আমরা রোদ দেখি আমরা এনে বাইরে দিই তখন অনেক সময় 18 বা 20 থাকে টেম্পারেচার, সেটা ডাইরেক্ট যখন গাছগুলোতে পড়ে হঠাৎ করে যখন এই টেম্পারেচারটা গাছগুলো পায় তখন সেটা সে নিতে পারে না এবং তখন পাতাগুলো পুড়ে যায় এবং নষ্ট হয়ে যায়। আর যদি স্লোলি আপনারা এই বাইরের সাথে
গাছগুলোকে অভ্যস্ত করেন তখন আর গাছগুলোকে এই টেম্পারেচারটা এফেক্ট করতে পারে না। আর ছোট পটে যখন রয়েছে তখন গাছগুলোকে অবশ্যই বাইরে আনলে সেগুলোকে একটু ছায়ার মধ্যে রাখতে হবে যেন গাছের পাতাগুলো ডাইরেক্ট জ্বলে না যায়। এই ব্যাপারগুলো খেয়াল রাখলে আর একটু পরিমাণে হালকা পানি স্প্রে করলে বেগুন গাছের ক্ষেত্রে, আর আলাদা আলাদা কোনো কারণে যদি কোনো গাছে পোকার আক্রমণ দেখা যায় তবে গাছটাকে আলাদা করে রাখবেন। একসাথে রাখলে সেখান থেকে অন্যান্য গাছগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এবং এরপরে যে পটে আমি দেব সেটাই হবে আমার ফাইনাল ট্রান্সফার। এভাবে করলে বেগুন গাছের চারাগুলো খুব সহজে দ্রুত হেলদিভাবে বেড়ে উঠবে। এই ছিল আমার আজকের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইকস কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।